কে ঋতব্রত? তৃণমূলের পুটকি মারা নেতা গো, যে তৃণমূলটার পুরো পুটকি মেরে বেরিয়ে গেল, ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে গেল। কে ঋতব্রত? মমতা ব্যানার্জির পরম শত্রু গো, মমতা ব্যানার্জির পরম শত্রু। সোনালী গুহার মতো আরেক শত্রু হচ্ছে ঋতব্রত, যে সবকিছু ফাঁস করে দিল, যাকে বরখাস্ত করার পরে পুরো তৃণমূলটাই উবে গেল। কে ঋতব্রত? বর্তমান বিরোধী দলনেতা গো, বর্তমান বিরোধী দলনেতা। তুমি কি জানো না? খবর টবর দেখো না? এখন তৃণমূলের সার্কাস চলছে। কে বলছে আমি এ টিম, কে বলছে আমি বি টিম, কে বলছে আমি কালীঘাট তৃণমূল, কে বলছে আমি শ্মশানঘাট তৃণমূল। এই চলছে তৃণমূলের। এটাই হচ্ছে সংস্কৃতি তৃণমূলের, এটাই হচ্ছে বৈশিষ্ট্য তৃণমূলের, এটাই হচ্ছে চুরির প্রধান উপাধ্যায়। তেলামূলের সার্কাস নিয়ে কথা বলবো, আর এদের তেলা মাথায় একটু করে তেল দেবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি নেক্সট লেভেলের মজা পাবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হেই বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ঋতব্রতর মনে আছে? ঋতব্রত একদিন মমতা ব্যানার্জি তখন চিফ মিনিস্টার অফ বেঙ্গল, আর অমিত মিত্র সাহেব হচ্ছেন ফিনান্স মিনিস্টার অফ বেঙ্গল। তারা দুজনে কোনো কারণে দিল্লিতে গেছিলেন। ঋতব্রত মমতাদিকে ফিজিক্যালি ম্যালাইন করেছিল। মানে ইনি সচরাচর খবরে থাকেন না, যখন খবরে থাকেন তখন কিন্তু পুরো বোম ব্লাস্টের মতো কথা বলেন, আর এনার কথাকে কেউ পাত্তা দেয় না। একটা সময় ছিল যখন ইনি একজন দৌর্দণ্ড প্রতাপ নেত্রী ছিলেন, তারপরে তৃণমূল থেকে কোথাও যাওয়ার রাস্তা না থাকায় বিজেপিতে জয়েন করেছিলেন, এবং তারপর থেকে বিজেপি দায়িত্ব নিয়ে এনাকে ঘরে বসিয়ে রেখেছে। আর ইনার জন্য এটাই দরকার ছিল, এনাকে যদি বাইরে ছাড়া হয়, আবার কোনো না কোনো জায়গায় গিয়ে পুলিশকে গলা উঁচু করে আঙুল তুলে কথা বলবেন, আপনি আমাকে চেনেন, আপনার উর্দি খুলে নেব, এরকম করেও পুলিশকে ব্ল্যাকমেল করতে পারেন। তো ইনাকে বসিয়ে রাখার জন্য বিজেপিকে অনেক অনেক ধন্যবাদ। মমতা ব্যানার্জির কথায় আসি, ওনাকে নাকি ফিজিক্যালি মেলাইন করা হয়েছিল, মানে তার দলের নেতা সে তাকে ফিজিক্যালি মেলায়ন করে দিচ্ছে। মানে বুঝতে পারছো, তৃণমূল দলের ভেতরে যদি এরকম কিছু হয়ে থাকে, তাহলে তৃণমূলের বিরুদ্ধে যেসব অভিযোগগুলো আসছে সেগুলো নিশ্চয়ই সত্যি। সব কিছু তো আর মিথ্যে হতে পারে না, পৃথিবীর সবার কথা তো মিথ্যে হতে পারে না। মমতা ব্যানার্জি নিজেই যেখানটায় সেফ নয়, সেখানে সে কী বাঁচাতো পশ্চিমবঙ্গের মানুষকে, আমরা বুঝে গেছি, আমরা ঠিকঠাক ডিসিশনটা নিতে পেরেছি। এর জন্য ভগবান আর মমতা ব্যানার্জির আল্লাহর কাছে আমরা চিরকৃতজ্ঞ। কে ঋতব্রত? ঋতব্রতকেই আমরা চিনি না। ঋতব্রতকে তোমরা চেনো না, এটা একটা বললে কেউ বিশ্বাস করে? তুমি মানে কি বলছো বুঝতে পারছো তো? এমনি তো তোমার মানে ভাবতে ভাবতে অনেক কিছুই যেটা বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে, কিন্তু মানসিক শান্তি সেটাও কি বিলুপ্ত প্রায় হয়ে গেছে না? স্মৃতিশক্তি লোপ পেয়েছে। ঋতব্রতকে চেনো না? পুরো ভারতবর্ষ, দিল্লি থেকে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত ঋতব্রতকে চিনে গেল, যে মমতা ব্যানার্জির দলটাকে পুরোটাই ভোগে পাঠানোর দায়িত্ব নিয়েছিল একাই। তাকে সবাই চিনে গেল, তুমি বলছো কে ঋতব্রত? এটা একটা কথার কথা? এটা কেউ ভাবতে পারে? মানে তুমি সত্যি কথা বলতে তোমার মতো মহিলা আর পশ্চিমবঙ্গে আছে বলে আমার মনে হয় না। মানে মমতাদিকে কিন্তু আমি কখনো হাতে করে টাকা নিতে দেখি। ইউপিআইতে করে টাকা নিতে, হাতে করে দেখনি তো কি হয়েছে? অনেকেই আছে যারা ইউপিআই পেমেন্ট করে, অনেকেই আছে যারা আমাদের পশ্চিমবঙ্গে বড় বড় মাপের নেতারা, তারা সবসময় ভুয়ো অ্যাকাউন্ট খুলে ইউপিআইতে টাকার ট্রানজ্যাকশন করে। কারণ এই পশ্চিমবঙ্গে সব কিছুই হতে পারে, যেরকম 100 দিনের কাজে 2 লক্ষ 3 লক্ষ করে ভুয়ো ভোটারও থাকতে পারে, অনেক কিছুই আছে পশ্চিমবঙ্গে। হয় না এমন কিছু? তুমি যেটা দেখোনি, সেটা হয়নি তারও কোনো গ্যারেন্টি নেই। হাতে টাকা নিতে দেখোনি, অ্যাকাউন্টে নিয়েছে। অ্যাকাউন্টে নেয়নি, এই যে পশ্চিমবঙ্গে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে তার লেখা বই পড়িয়েছে, এত এত পাবলিশার্সের থেকে কোটি কোটি টাকা লুটেছে। এবার লিখতে বলো না, এবার 4-5টা বই লিখতে বলো, কবিতা লিখতে বলো, দেখি ওই বইগুলো কে কেনে আর ওনার খরচাটা কীভাবে চলে। উনি তো মাইনে নেন না, বেতন নেন না। দেখবো এবার, আমরাও অধীর আগ্রহে বসে আছি যে উনি কীভাবে ওনার সংসারটাকে চালান। আপনি কে? কেন করবেন? আপনি নিজের জায়গা সামলান। সত্যিই তো, আপনি কে? আপনি তো কেউ নন, যা আছে সব রচনা ব্যানার্জি। দিদি নাম্বার 1 থেকে লাথি খাওয়ার পরে তার মাথা পুরো পাগলা হয়ে গেছে। আপনি কে? আপনি কে? এই কল্যাণ ব্যানার্জি, যাকে তুমি বলতে উন্নয়নের কাণ্ডারি, যাকে তুমি অনেক ভালো ভালো বিশেষণে বিশেষিত করতে, আজকে তুমি বলছো আপনি আপনার নিজের চরকায় তেল দিন। কেন দেবে? কেন দেবে? মানে পশ্চিমবঙ্গে আপনি একমাত্র মহিলা যিনি নাকি হুগলিতে ধোঁয়ায় ধোঁয়া দেখছিলেন। মানে পশ্চিমবঙ্গে এতটা বায়ু দূষিত হয়েছে যে আপনি ধোঁয়ার মধ্যেই সেখানটায় গিয়ে দাঁড়িয়েছিলেন, সেখানটায় গিয়ে আপনি কথা বলেছিলেন, ফটো তুলেছিলেন। কলকারখানার অভাব ছিল না পশ্চিমবঙ্গে, আপনি সব কিছু পেয়েছেন, তবুও কিন্তু দেখুন বিরোধী শিবিরে নাম লিখিয়েছেন। সত্যি কথা বলতে আপনার মতো চিটিংবাজার ধড়িবাজ মেয়ে ছেলে আর কখনো জন্মাবে বলে আমার মনে হয় না। তোমার মনের ভিতরে হইলো পাপ। আপনি তো শুধু কেস করেন, টিএমসির সব কেসগুলো লড়েন। আপনি বাইরের কটা কেস করেন? স্যার ব্যানার্জি, আপনাকে আমি জানিয়ে রাখি, রচনা বন্দ্যোপাধ্যায় একমাত্র হিরোইন পশ্চিমবাংলায় যে মিস্টার বচ্চনের সাথে কাজ করেছে। আপনি বোধহয় জানতেন না জিনিসটা। হ্যাঁ, আর তুমি একমাত্র মহিলা যিনি সব কিছু করে এসছে। কীটা করেনি বলো তো? যে উনি অনেকগুলো ভাষায় ছবি করেছেন, উনি অমিতাভ বচ্চনের সাথে কাজ করেছেন, এবং বলে রাখি অমিতাভ বচ্চনের সাথে তিনি সূর্যবংশম করেছেন, যেই ছবিটা সুপার ফ্লপ হয়েছিল। মানে রচনা ব্যানার্জি ছিল বলেই ফ্লপ হয়েছিল। আর রচনা ব্যানার্জি এমন একজন মহিলা যিনি শুধুমাত্র প্রসেনজিৎ ছাড়া অন্য কারোর সাথে অভিনয় করতে পারতেন না ভালোভাবে। তো উনি আবার লোকে জ্ঞান দিচ্ছেন যে আপনারা নিজের চরকায় তেল দিন। আরে চরকাটাকে তো তুমি হিলিয়েছো, তারপরে বলছো নিজের চরকায় তেল দাও। মানে নাটকবাজি আর এনাদের অভিনয়, সত্যি মানুষ
এখনো পর্যন্ত এনাদেরকে সহ্য করছে। এবং শুধু তাই নয়, 7খানা ল্যাঙ্গুয়েজে কাজ করেছে, 150-র উপরে ছবি করেছে, আপনি বোধহয় জানতেন। হ্যাঁ, সত্যিই উনি কাজ করেছেন, কিন্তু একটা জিনিস হচ্ছে কি বলুন তো, আপনার ওই ছবিটা কিন্তু কেউ দেখেনি, আর কল্যাণ ব্যানার্জির কাছে এত সময় নেই যে এই সব ফালতু মুভি দেখবে। তবে একটা কথা, যে পশ্চিমবঙ্গে রচনা ব্যানার্জি, যাকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাতে করে নিয়ে এসেছিলেন রাজনীতি করতে, তো তিনি রাজনীতিতে মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি কিন্তু চুরি চামারিটা করে নিয়েছিলেন 2 বছরে। তারপরে তিনি সেখান থেকে বাঁচার জন্য একটা অন্য শিবিরে গিয়ে নাম লিখিয়েছেন। তো এখানটায় তিনি কল্যাণ ব্যানার্জির এগেনস্টে কথা বলছেন, যেখানটায় আমার সবথেকে বেশি খারাপ লাগছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যতজন মানুষকে নিয়ে এসেছিল নতুন নবাগতা হিসাবে, 20টা সিট পেয়েছিল, সেখান থেকে দেখুন সবাই চলে গেছে কল্যাণ ব্যানার্জিকে রেখে। প্রথমে তো সুখেন্দু শেখর রায় তিনি গেছিলেন, তিনি কিন্তু সৎ সিদ্ধাঁড়া তার সোজা, তিনি অভয়াকাণ্ডের পরেই প্রতিবাদ তুলেছিলেন। কিন্তু এরা হচ্ছে ভোটে হারার পরে গেল, মানে এরা হচ্ছে সবগুলোই ধড়িবাজ আর হচ্ছে চিটিংবাজ। এরা সব কিছু মধু খেয়েছে তৃণমূল থাকাকালীন, তৃণমূল শেষ হয়ে গেছে, এবার অন্য দলে গেছে মধু খেতে। তবে তোমাদেরকে একটা কথা বলে রাখি, বিজেপি হচ্ছে রামের পার্টি, সেখানটা কোনো রাবণ বা শূর্পণখার স্থান হয় না। তোমরা তো হচ্ছে এক ধরনের শূর্পণখা, তুমি, তারপরে হচ্ছে তোমার সায়নী ঘোষ, তোমাদের যত সাংসদ আছে শতাব্দী, সব কটা কিন্তু শূর্পণখার একটা রূপ। दीदी तो हमेशा रिस्पेक्टेबल लेडी है, वो हमेशा रिस्पेक्ट हम लोग करेंगे। पर हम लोगों को जो वोट देके चुनाव में जो हम लोग को जिताया गया है, वो इसीलिए क्योंकि हम लोग काम करेंगे। अगर हम काम नहीं करेंगे और सिर्फ ये टैग लाइन लेके रहेंगे कि हम लोग दीदी के लोग हैं, चलो घूमते रहे, विधानसभा में जाएंगे, कंस्टिट्यूएंसी में जाएंगे और जाके सबको हाथ हिलाते रहेंगे, भाई हम आए हैं, हम फिल्म स्टार हैं, हम आए हैं, और हम निकल जाएंगे। এনার কাজ হচ্ছে কি, ইনি একবার বন্যার সময় গিয়েছিলেন এবং দেখেছিলেন কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে, তিনি কোথাও রাস্তায় গিয়ে দেখছেন ধোঁয়ায় ধোঁয়া ভর্তি। উনার কাজ করার একটা আলাদাই ট্যালেন্ট আছে, উনি সব কিছু কাজ একটু নিজের পার্সোনালি নিয়ে করেন। তারপরে তিনি কোথাও যাচ্ছেন কোনো একটা বিধানসভা এলাকায়, সেখান থেকে দই নিয়ে আসছেন, পশ্চিমবঙ্গের শাকসবজির টেস্ট বলছেন। এনার কাজের সত্যি ধরন আছে, বা ইনি এত সুন্দরভাবে কাজ করতে পারেন। এনার অভিজ্ঞতা তো প্রায় 30-35 বছরের, এই অভিজ্ঞতা থেকে উনি খুব ভালো কাজ করছেন। সালা এদেরকে না শুধুমাত্র মানে পেছনে লঙ্কার গুঁড়ো দিয়ে না দৌড় করাতে হবে, আর কিচ্ছু না। তো একটা জিনিস আমি বলি, এনাদেরকে জনগণ ভোট দিয়েছে শুধুমাত্র তাদের নিজেদের উন্নয়নের স্বার্থে। এরা শুধুমাত্র নিজের উন্নয়ন ছাড়া আর জনতার উন্নয়নের কথা ভাবছে না। এদের মূল প্রবলেমটা হচ্ছে কি, এরা যখন সিনেমা জগৎ থেকে এদের ইনকাম বন্ধ হয়ে যায়, তখন এরা আসে এবং এসে কিছু টাকা কামিয়ে নেয়, এবং সেই টাকা কামানো, সেই চুরির হাত থেকে বাঁচার জন্য তখন কি করে, তখন অন্য দলে গিয়ে যোগ দিয়ে দেয়, যাতে তার বিরুদ্ধে তদন্ত না হয়। যেরকম করে সায়নী ঘোষ গরু চুরির টাকা, বালি চুরির টাকা, পাথর চুরির টাকা সব টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিল। ফ্ল্যাট কেনার পরে যখন দেখলো যে আমার বিপদ আসন্ন, তখন উল্টে গিয়ে ওখানে নাম লিখে দিল। এর আগে জয় বাংলা বলে বলে পশ্চিমবঙ্গের মানুষের মাথা এবং কান দুটোই খারাপ করছিল। বর্তমানে তৃণমূল হেরে যাওয়ার পরে তখন সে পুরো সাইড হয়ে গেল, মানে এনাদের রাজনৈতিক কেরিয়ার এখানটাই শেষ। মমতা ব্যানার্জি যতদিন ততদিন, তবু এরা বলবে কি যে আমরা মমতা ব্যানার্জির মুখ দেখে আমাদেরকে ভোট দেয়নি, আমরা নিজেদের ট্যালেন্টে ভোট পেয়েছি। নিজেদের ট্যালেন্টে উন্নয়নটা কর, নিজেদের ট্যালেন্টে সংসদে গিয়ে কথাটা বল। একটা পর্যন্ত কথা বলতে পারিস না, আর বড় বড় ডায়লগ মারিস। ये तो नहीं है ना, हम लोग को काम करना पड़ेगा, लोगों के पास खड़े रहना पड़ेगा, और सबसे बड़ी बात जो ये है कि हमारे कॉन्स्टिट्यूएंसी के डेवलपमेंट चाहिए। মমতা ব্যানার্জি ডেভেলপমেন্ট করেননি, অথচ দেখো এই মানুষগুলোই আগে বলতো নাকি মমতা ব্যানার্জি বিশাল উন্নয়ন করেছেন। আর মমতা ব্যানার্জিকে একটা কথা বলি, আপনার দলে যাদেরকে আপনি নিয়েছিলেন, সেই দল থেকে যারা বেরিয়ে গেছে তারা বলছে আপনি এবং আপনার ভাইপো দুটোই হচ্ছে মস্ত বড় বড় চোর, আপনাদের চুরি পুরো রক্তে মিশে আছে, সবাই বলছে। তো এগুলো শোনার পরেও যদি আপনি ইনাদের মতো চিটিংবাজ ধড়িবাজ লোককে এখনও পর্যন্ত মাফ করে দেন, তাহলে আপনাকে কিছু বলার নেই। তবে একটা মানুষের জন্য খুব দুঃখ হচ্ছে, চটি চাঁটা দেবাংশুটা বেচারা, কুণাল ঘোষ তো সোজা বেরিয়ে গেল বিধায়ক হয়ে, আর দেবাংশু প্রতিবারে হারা জায়গাতে গিয়ে লড়াই করে এসছে, দিদির হয়ে কাজ করেছে, দিদি তার মা ছিল। সবগুলো ধড়িবাজ আর চিটিংবাজ, এগুলো যতক্ষণ না পশ্চিমবঙ্গ থেকে সরে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত পশ্চিমবঙ্গের জন্য একটা অপ্রীতিকর পরিবেশ তৈরি করছে এরা। একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, বিরোধিতা না করলে কখনো কোনোদিন কোনো সরকার উন্নয়ন করতে পারে না। আমরা চাই তোমরা আমাদের বিরোধিতা করো, নাকি তোমরা আমাদের পা চাটতে এসো, তোমরা সেটাই চাটছো, চেটে চলো। পশ্চিমবঙ্গের মানুষের জন্য একটা সুখবর আছে, যেটা হচ্ছে কি, এই যে আমাদের ডবল ইঞ্জিনের সরকার, এই সরকার প্রথম থেকে যেসব সিদ্ধান্ত নিয়েছে, ওই সিদ্ধান্তগুলোর জন্য শুভেন্দু অধিকারীকে একটা করে কুর্নিশ জানায়। মহিলাদের জন্য যেসব সুযোগ সুবিধা ওনারা দিচ্ছেন, সেখান থেকে বোঝা যায় যে এই সরকার ভবিষ্যতে অনেক বড় বড় সিদ্ধান্ত নিতে চলেছে, যেগুলো আমাদের জন্য, আমাদের সাধারণ মানুষদের জন্য ভালো হবে। আর একটা সরকার ছিল, সে সরকার শুধুমাত্র নিজেদের আখেরটাই গুছিয়েছে, আর মানুষের জন্য কিছু অন্তত করেন। তো আজকে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।